Hi, hello student, hello everyone, welcome to you, welcome again in Bongo Pathshala. তো স্টুডেন্ট বেসিক্যালি আমরা হচ্ছে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে হচ্ছে সিরিজ করছিলাম। তো তার মধ্যে আমরা অলরেডি হচ্ছে 138 পর্যন্ত কমপ্লিট করেছি। তো আজকে ক্লাস আমরা পেজ নম্বর 161 থেকে স্টার্ট করব। ওকে, তো স্টুডেন্ট আমাদের ফার্স্টে বিভাগ কত কি থাকে, এমসিকিউ থাকে। তো আমরা এক এক করে এমসিকিউ করব, তারপর হচ্ছে বড় কোশ্চেন গুলো যেগুলো এসিকিউ আছে এক নম্বরে সেগুলো হচ্ছে করব। ওকে, তো চলো স্টুডেন্ট লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট ফার্স্টেই হচ্ছে আমাদের দেখো কি আছে এমসিকিউতে বলেছে হচ্ছে সর্বাধিক গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হলো কোনটি, হচ্ছে সব থেকে বেশি হচ্ছে গ্রিন হাউসের প্রভাব সৃষ্টি করে। এটা কি হবে? কার্বন ডাই অক্সাইড। এটা আমরা পড়েছি বারবার এবং এই কোয়েশ্চেনটা কিন্তু খুব কমন এবং এইখান থেকে গ্রিন হাউস এখান থেকে কিছু না কিছু কোয়েশ্চেন হচ্ছে এই বছর আছে, সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে তোমরাও মাথায় রাখবে। ঠিক আছে, সব থেকে বেশি প্রভাব সৃষ্টি করে হচ্ছে CO2, ঠিক আছে, যেটাকে অ্যাকচুয়ালি প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয়। ঠিক আছে, তারপরের কোয়েশ্চেন কি রয়েছে, 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ হলো। 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ, এখানে যেগুলো দেওয়া আছে PV = nRT যে সমীকরণ সেটা আমাদের মাথায় রাখতে হবে, রেখে এখানে 8 গ্রাম থেকে বের করতে হবে যে এখানে সমীকরণটা কি হবে। তো দেখো নরমালি হচ্ছে আমাদের PV = nRT সমীকরণটা যদি মাথায় রাখো তাহলে অ্যাকচুয়ালি আমরা n এর জায়গায় লিখতে পারি কি W/m, তাই তো। এখানে আমরা PV লিখে নিচ্ছি, PV ঠিক আছে, PV n এর জায়গায় কি থাকে W, n এর জায়গায় কি থাকে আমাদের W, ওকে, W বাই হচ্ছে M থাকে। ঠিক আছে, এখন আমাদের একটু মিস্টেক হচ্ছে, তো এটা হচ্ছে খেয়াল রেখো। ঠিক আছে, একটু টেকনিক্যাল প্রবলেম আছে। তো W বাই M তার সাথে হচ্ছে কি RT। ওকে, তো RT PV এগুলোর কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের N যেটা সেটার একটু হচ্ছে আমাদের চেঞ্জ করে আমরা কি করলাম W বাই M করলাম। এবার দেখো W মানে কি, W মানে হচ্ছে যে ভরটা প্রদত্ত, যেটা হচ্ছে এখানে দেওয়া আছে। ঠিক আছে, 8 গ্রাম দেওয়া আছে, প্লাস হচ্ছে M মানে কি মোলার ভর। দেখো অক্সিজেন গ্যাস বলেছে, অক্সিজেনের মোলার ভর কত 32 হয়। ঠিক আছে, অক্সিজেনের যেহেতু O2 সেখান থেকে কত আসে 32, তাহলে এখানে হচ্ছে নিচে কত হবে M এর জায়গায় 32 আর উপরে W এর জায়গায় কত হবে, এখানে যেটা দেওয়া আছে সেটা মানে 8। তাহলে অ্যাকচুয়ালি এর উপরে আমরা কি লিখতে পারি 8 লিখতে পারি। ওকে, তাহলে 8/32, তাহলে 8 দিয়ে হচ্ছে 32 কে কাটলে কত আসছে, নিচে 4 আসছে, তাই তো 1/4। তাহলে অ্যাকচুয়ালি দেখো M এর জায়গায় কত আসছে 4 আর উপরে কি 1 থাকছে, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 8/4। তাহলে কোনটা হবে আমাদের বি এরটা হবে সঠিক অ্যান্সার, PV = 8/4। ওকে, আই হোপ বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। বলেছে পৃথিবীর লোক সংখ্যা যদি হচ্ছে 7 × 10⁹ হয় তবে পৃথিবীর কত মোল লোক আছে তা বের করো। তো দেখো হচ্ছে এটা ঠিক আমাদের গ্যাসের মতোই, হচ্ছে গ্যাসের যে মোল সংখ্যা দেওয়া থাকে তার মতোই। তো এখানে পৃথিবীর লোক সংখ্যা বলেছে বলে একটা হচ্ছে ডিজিট দিয়ে দিয়েছে, বলেছে পৃথিবীর কত মোল হচ্ছে লোক আছে। এটাকে যদি মোলে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে। দেখো মোলে কনভার্ট করতে গেলে সিম্পল আমাদের কি করতে হয়, যে মানে যে সংখ্যাটা দেওয়া আছে সেটাকে সিম্পল হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হয়। ঠিক আছে, তাহলে 7 × হচ্ছে 10⁹ কে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা যেটা 6.022 × 10⁻23, ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি নাম্বার একটাও দেওয়া নেই, তো যদি সেটা দিয়ে আমরা ভাগ করি তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কত আসে এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে হয়। তো এটা তোমরা চাইলে হচ্ছে ক্যালকুলেট করতে পারো, ক্যালকুলেটরে করলে অ্যাকচুয়ালি মান আমাদের কত আসবে। সিম্পল একটা জিনিস দেখে তোমাদের শুধু মাথায় রাখতে হবে যে 23 থাকে, সেটা দিয়ে আমরা ভাগ করছি 10⁻23, আর 10⁻23 নিচে থাকছে, উপরে থাকছে কি 10⁹ তাহলে এই 10⁻23 যদি উপরে ওঠে, ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 9 থেকে কি মানে উপরে উঠলে এটা কি মাইনাস হয়ে যাবে 23টা। তাহলে -23 10⁻23 থেকে হচ্ছে যদি 9 কে মাইনাস করা হয়, বাদ দেওয়া হয়, তাহলে অ্যাকচুয়ালি কত থাকে -14, তাই তো। তাহলে এখানে দেখো 14 কটার মধ্যে আছে দুটো, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো আমাদের একটা অ্যান্সার হবে। এবার দেখো উপরে অলরেডি 7 আছে আর নিচে হচ্ছে কি, নিচে অলরেডি 6.023, তার মানে দেখো 6 থেকে অ্যাকচুয়ালি হিসাব মতো 7 কে হচ্ছে ভাগ করতে হচ্ছে, তাহলে নিচে 6 উপরে 7 যদি এরকম ভাগ করতে হয় তাহলে আমাদের অ্যান্সার মোটামুটি অ্যাপ্রক্স 1.16 এর কাছাকাছি বা 1 পয়েন্ট সামথিং আসে। ঠিক আছে, আর আমাদের বলেছি লাস্ট ভ্যালু কত থাকবে, অবশ্যই -14। তাহলে সেখান থেকে এই জিনিসগুলো মাথায় রেখে আমরা এখান থেকে অপশন ডি মানে হচ্ছে 1.16 বা 1.16 × 10⁻14 এটাকে আমরা অ্যান্সার চুজ করবো। ঠিক আছে, এবং তোমরা ক্যালকুলেট করলে দেখবে এটাই হচ্ছে আমাদের প্রপার অ্যান্সার। ঠিক আছে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে 1.4 কি বলেছে, একটি কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, যেহেতু কঠিন পদার্থ তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক x হলে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে। আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে। এবার দেখো সিম্পল আমাদের হচ্ছে ইকুয়েশন থেকে এটা আমরা বের করে নিতে পারি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলেছে আর আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো দেখো নরমালি হচ্ছে আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সাথে আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটা যদি আমরা লিখি তাহলে কি আসে, বিটা বাই হচ্ছে 2, ঠিক আছে, ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। ঠিক আছে, গামা বাই, ঠিক আছে, গামা এরকম y এর মতো হয় বাই হচ্ছে 3। ওকে, এটা এবার দেখো এখানে আমাদের বের করতে হচ্ছে কি আয়তন প্রসারণ গুণাঙ্ক, তার মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা, তাহলে এটাকে রেখে 3 টাকে আমরা এপারে আনতে পারি, তাহলে 3 এপারে ভাগ আছে, এপারে আসলে কি হবে বিটার আগে হচ্ছে 3 গুণ হয়ে যাবে, তাই তো, এটা হবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এখান থেকে
যে এখান থেকে আমরা যদি 3টা এবার এখান থেকে মুছে দিই তাহলে আমরা বলতে পারি কি গামা ইজ ইকুয়াল টু কি 3 বিটা বাই 2। এবার দেখো বিটাকে আমি বিটার মধ্যেই ছেড়ে দিই, যা আছে সেটাই ঠিক আছে, কারণ বিটা যেটা সেটা কি বলে দিয়েছে এখানে x, তাই তো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা নির্দেশ করে, তো সেখানে বলে দিয়েছে এটা x, ঠিক আছে। তাহলে সেখানে আমাদের বিটা যেমন আছে তেমনই রেখে দিই, এটাকে আমরা x ও ধরতে পারি। ওকে, বলে এবার 3 আর 2 যেটা আছে, দেখো 3 কে হচ্ছে ভাগ করতে হচ্ছে 2 দিয়ে, 3 কে 2 দিয়ে যদি ভাগ করা হয় পাওয়া যায় কত 1.5, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হবে, আমাদের অ্যান্সার হবে 1.5। আর যেহেতু বিটা আছে, বিটা সমান কি এখানে x, তাহলে এখানে 1.5x, তাহলে এখানে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন, বলেছে কোন দর্পণের দৃষ্টি ক্ষেত্র সর্বাধিক। কোন দর্পণের দৃষ্টি ক্ষেত্র মানে হচ্ছে সব থেকে বেশি হচ্ছে জায়গা নিতে পারবে, মানে ধরো এখানে যদি দর্পণ থাকে তাহলে কতটা দূরত্ব নিতে পারছে, এটা ধরো আমি যদি উত্তল করি আর একটা ধরো অবতল করছি। এবার দেখো কার ক্ষেত্রে বেশি দূরত্ব নিতে পারবে, উত্তল দর্পণ যদি ভালো করে খেয়াল করো তাহলে এতটা পর্যন্ত কিন্তু কভার করতে পারে, ঠিক আছে, এতটা পর্যন্ত কভার করতে পারে, এটা আরো কার্ভ করে দিতে পারি আমরা যে এতটা পর্যন্ত কিন্তু অনেকটা ক্ষেত্র হচ্ছে কভার করতে পারে। কিন্তু অবতল দর্পণ সেখানে কি এই দূর থেকে আসা যে আলো সেগুলো কিন্তু এসে এই পাশে ধাক্কা খাবে, তাই না, এই বাইরেই ধাক্কা খাবে, ভিতরে আসবে না। তাহলে এই ভিতরে যে আলোগুলো পড়বে সেটা কি এই সোজাসুজি যেসব আলো সেগুলোই আসতে পারবে। তার ফলে আমরা বলতে পারি এখানে দৃষ্টি ক্ষেত্র সর্বাধিক কার হবে, দৃষ্টি ক্ষেত্র মানে কোন দর্পণের ক্ষেত্রে সর্বাধিক হবে, এটা অবশ্যই হচ্ছে বি, অপশন বি, উত্তল দর্পণের ক্ষেত্রে এটা সর্বাধিক হবে। ওকে, আই হোপ বুঝতে পারছো তোমরা স্টুডেন্ট। তো এখানে তোমাদের কিছু বলে রাখি, দেখো এই ধরনের কোয়েশ্চেন আনসার যেগুলো আমরা করছি এগুলো অবশ্যই কিন্তু তোমাদের জন্য তো ইম্পর্টেন্ট, তোমরা যারা হচ্ছে মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করছো, অনেক সময় কি হয় তোমাদের ব্যাচমেট যারা তারা কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আনসার গুলো হচ্ছে মিস করে যায়, অনেক সময় হচ্ছে অন্য জায়গায় পড়ার প্রেশার বা হচ্ছে কোনো কারণে হচ্ছে মিস করে যায়। সেই জন্য হচ্ছে যদি ক্লাসগুলো তোমাদের মনে হয় যে ভালো লাগছে তাহলে অবশ্যই কিন্তু হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ওকে, তো চলো চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। কি বলা হচ্ছে যে আলোর বর্ণ নির্ভর করে যে বিষয়টির উপর, আলোর বর্ণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো দেখো আলোর যে বর্ণ সেটা মেইনলি নির্ভর করে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। এবার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ক ডিপেন্ডেন্ট, কম্পাঙ্কের সাথে হচ্ছে বেগ, তো বেগের উপর সাধারণত ডিপেন্ড করে কারণ তরঙ্গ দৈর্ঘ্যের উপরে হচ্ছে বেগ নির্ভর করে। তাহলে মেইনলি হচ্ছে আলোর বর্ণ নির্ধারণ করে কোন বিষয়ের উপর, তরঙ্গ দৈর্ঘ্যের উপর। বোঝা গেল, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এখানে আমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মনে রাখবে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ক যুক্ত, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বেগ যুক্ত এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বিস্তার যুক্ত, সেক্ষেত্রে সবকিছু নির্ভর করছে তরঙ্গ দৈর্ঘ্যের উপর। ওকে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন, বলেছে ওহমের সূত্র মেনে চলে, ওহমের সূত্র কে মেনে চলে, অর্ধপরিবাহী, ডায়োড, ট্রায়োড আর ধাতব পরিবাহী। তো এখানে অপশন ডি হবে আমাদের কারেক্ট, যে ধাতব পরিবাহী কিন্তু ওহমের সূত্র মেনে চলে। এবার চলে এসে আমরা বলেছি তড়িৎ বিভবের মাত্রিক সংকেত হলো, তড়িৎ বিভবের মাত্রিক সংকেত কি, এক্ষেত্রে এটা আমাদের এখানে হচ্ছে অপশন এ। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1 বা আই ইনভার্স। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। চলে আসি আমরা তারপরে, বলে যে নিউক্লিয় রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়, নিউক্লিয় রিঅ্যাক্টর হচ্ছে মডারেটর হিসেবে গ্রাফাইট, ভারী জল এগুলো ব্যবহার হয়। এখানে ভারী জলের সংকেত হচ্ছে D2O। ঠিক আছে, সেই জন্য হচ্ছে এখানে আমরা ভারী জলের সংকেত যেহেতু D2O, তাহলে আমাদের অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কারণ গ্রাফাইট এখানে দেওয়া নেই। ওকে, এবার বলেছে Cu মানে হচ্ছে কপার, কপার হলো একটি কি, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মুদ্রা ধাতু বা ইউরেনিয়াম মৌল। তো এখানে দেখো অ্যাকচুয়ালি হচ্ছে কপার হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষার মানে মুদ্রা ধাতুর যে শ্রেণী ছিল সেই শ্রেণীর একদম প্রথমে অবস্থান করে হচ্ছে কপার। বোঝা গেল, এবং একটা সময় যদি ভালো করে খেয়াল করো, একটা সময় হচ্ছে ইতিহাসে আমরা পড়েছি যে কপার দিয়ে হচ্ছে কিন্তু মানে কপার বা হচ্ছে তামার হচ্ছে মুদ্রা তৈরি হতো, তাই না, তাহলে এটা অ্যাকচুয়ালি কি মুদ্রা ধাতু, এগুলো দিয়ে মুদ্রা তৈরি হয়, কপার, গোল্ড, তারপর হচ্ছে সিলভার। ঠিক আছে, এগুলো দিয়ে অ্যাকচুয়ালি মুদ্রা তৈরি হয় বা টাকা তৈরি হয়, সেজন্য এগুলোকে বলা হয় কি মুদ্রা ধাতু। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছো। চলে এসে আমরা নেক্সট কোয়েশ্চেনে 1.11 কি বলা আছে, বলেছে লিথিয়াম হাইড্রাইড অণুতে এইচ কোন নোবেল গ্যাসের ন্যায় আচরণ করে, লিথিয়াম হাইড্রাইড অণুতে যে এইচ যে হাইড্রোজেন আমরা দেখছো সেটা হচ্ছে কোন নোবেল গ্যাসের মতো আচরণ করে। তো দেখো হাইড্রোজেনের এখানে আমাদের যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 1, আর এটা কি করে লিথিয়ামে যেহেতু 3টে থাকে পরমাণু, সেক্ষেত্রে এখান থেকে কি করে একটা মানে ইলেকট্রন অ্যাকচুয়ালি, তো সেখান থেকে একটা ইলেকট্রন নিয়ে এটা হচ্ছে দুটো হয়ে যায়, আর দুটো হচ্ছে কোন হাইড্রোজেন গ্যাসের হচ্ছে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, এটা হচ্ছে হিলিয়াম, সেক্ষেত্রে কার মতো আচরণ করে, এটা হচ্ছে হিলিয়ামের মতো হচ্ছে ইলেকট্রন বিন্যাস হচ্ছে লাভ করে। বোঝা গেল, চলে আসি নেক্সট কোয়েশ্চেন। কি বলা হচ্ছে, বলেছে পরীক্ষাগারে কোন গ্যাসটির সাহায্যে ধাতব মূলক শনাক্ত করা যায়। তো এটা আমরা আগেও পেয়েছিলাম যে পরীক্ষাগারে হচ্ছে হাইড্রোজেন সালফাইড মূলকের দ্বারা বেসিক্যালি কি করা হয়, আমাদের যে কোনো ধাতু হচ্ছে শনাক্ত করা যায়। ঠিক আছে, ধাতব মূলককে শনাক্ত করা হয় H2S গ্যাস দ্বারা। তারপরে আছে প্রদত্ত কোনটি কপারের আকরিক নয়, কপার গ্লান্স, ম্যালাকাইট, হিমাটাইট আর কিউপ্রাইট। তো দেখো প্রত্যেকটাই কপারের, শুধু একমাত্র হিমাটাইট যেটা হচ্ছে লোহার আকরিক, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের কপারের আকরিক নয়, তাহলে কি হিমাটাইট হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এবার কি বলেছে 1.40 জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন পদার্থের ওজনগত পরিমাণ। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোডে
উৎপন্ন পদার্থের ওজনগত পরিমাণ বলেছে। এটা আমরা আগের পেজে হচ্ছে করেছিলাম, তোমরা যারা আগের পেজটা দেখেছো তারা আশা করি পারবে এটা। এটা কত হবে 1.8 হবে, ঠিক আছে, ওজনগত বলেছে। ওকে, যদি এটা হচ্ছে বলতো পরিমাণগত বা হচ্ছে তোমার আয়তনগত, তাহলে অ্যাকচুয়ালি কি হতো 2:1, কারণ কি 2 মোল হাইড্রোজেন উৎপন্ন হলে তবেই সেখান থেকে হচ্ছে 1 মোল অক্সিজেন উৎপন্ন হয়। বোঝা গেল? কি বলেছে নেক্সট, CH3 CH OH CH3 যৌগটির আয়ুপেক নাম। তাহলে এখানে দেখো ভালো করে খেয়াল করো, এখানে হচ্ছে CH3 CH OH আর CH3, তাহলে এই OH যেটা দেখছো সেটা অ্যাকচুয়ালি এই কার্বনের সাথে উপরের দিকে হচ্ছে আছে, ঠিক আছে, OH আকারে এইভাবে হচ্ছে অবস্থান করে, ঠিক আছে, এখানে OH আকারে এখানে অবস্থান করে। এবার দেখো CH3 CHOH আর CH3, তাহলে এখানে দেখো কার্বন কটা আছে, একটা দুটো তিনটে, তার মানে কি প্রোপ নিতে পারি আমরা, তাই তো। আর এখানে হচ্ছে প্রোপ, তার সাথে N রাখতে পারি, কারণ হচ্ছে প্রত্যেকটাই সিঙ্গেল বন্ড, কোনো ডবল বন্ড নেই, তার মানে হচ্ছে সিঙ্গেল বন্ড, তাহলে প্রোপ N। তার সাথে হচ্ছে দেখো 2 নম্বরে অ্যাকচুয়ালি হচ্ছে OH গ্রুপ আছে, তার মানে কি এখানে OH এর জন্য আমরা অল কথাটা যোগ করতে পারি, তাহলে প্রো N, তার সাথে 2 অল 2 নম্বর পজিশন আছে, তাহলে আমরা এটাকে নামটাকে কি বলতে পারি, প্রোপান 2 অল, ঠিক আছে। N থেকে ইটা বাদ হয়ে যাবে, সেক্ষেত্রে N চলে আসবে শুধু, আর সেক্ষেত্রে নাম কি হবে, প্রোপান 2 অল। ওকে, যাই হোক নামকরণ তোমরা হচ্ছে জানো অনেকেই, তো না জানলে হচ্ছে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই একটা ক্লাস তোমাদের করিয়ে দেবো নামকরণের উপর, কিন্তু হচ্ছে প্রপারলি পুরো যারা হচ্ছে জানো তারা ভালো করে নামকরণটা খেয়াল করবে, কারণ অনেকেই হচ্ছে ম্যাক্সিমাম বাচ্চাই যে আইইউপ্যাকের নামকরণ হচ্ছে এটাই কিন্তু ভুল করো, ঠিক আছে। তো সেক্ষেত্রে বুঝে বুঝে হচ্ছে পুরো নামকরণটাকে করবে। আই হোপ তোমরা হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে ভালো স্কোর করতে পারবে, ঠিক আছে। নাও তারপরে চলে আসি আমরা বিভাগ গতে। বিভাগ গতে কি আছে 2.1, CFC এর কোন পরমাণুটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। তো CFC এর কোন পরমাণুটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী, CFC এর ক্লোরিন পরমাণুটি হচ্ছে ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। ওকে, ক্লোরিনের হচ্ছে সংকেত খেয়াল রাখো, মানে চিহ্ন যেটা Cl, ঠিক আছে, যেটা খেয়াল রাখবে। এবার বলেছে বিদ্যুৎ ক্ষরণের সময়, মানে হচ্ছে বিদ্যুৎ স্ফুলিঙ্গ যখন হয় তখন হচ্ছে কোন গ্যাস O2 স্তরকে ভাঙে। তো এখানে অ্যাকচুয়ালি কি হয়, নাইট্রোজেন অক্সাইড, ঠিক আছে, NO যেটা, এটাই কি করে O2 এর সাথে বিক্রিয়া করে করে হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড, আবার হচ্ছে অক্সিজেন, এইভাবে হচ্ছে উৎপন্ন করতে করতে O2 স্তরকে হচ্ছে ভাঙতে থাকে। বোঝা গেল? চলে আসি আমরা সিএনজি এর মূল উপাদান। বলে যে সিএনজি এর মূল উপাদান কি, তো দেখো সিএনজি এর ফুল ফর্মটা অবশ্যই তোমরা জানলে কমেন্ট করবে। ওকে, তো সিএনজি এর প্রধান উপাদান কি, মিথেন। যদি এখানে এলপিজি দিত তাহলে এলপিজি এর মূল উপাদান কি হতো, এলপিজি এর মূল উপাদান হয়ে যেত আমাদের বিউটেন, ঠিক আছে। এগুলো খেয়াল রাখতে হবে, কারণ এখানে সিএনজি আছে, এমন নয় যে পরীক্ষায় তোমাকে সিএনজি দেবে, চাইলে তোমাকে এলপিজি থেকেও দিতে পারে বা এলপিজি এর পুরো নামও দিতে পারে। সেক্ষেত্রে এলপিজি এর পুরো নাম সেটাও যদি তোমরা জানো অবশ্যই হচ্ছে কমেন্ট করো। ওকে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন, রয়েছে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তো দেখো কোন শর্তে, তো সিম্পল হচ্ছে বাস্তব গ্যাস হচ্ছে আদর্শ গ্যাসের ন্যায় তখনই আচরণ করবে যদি হচ্ছে এদের হচ্ছে চাপ কম থাকে, মানে হচ্ছে নিম্ন চাপ আর উচ্চ তাপমাত্রা, যদি হচ্ছে তাপমাত্রা বেশি থাকে তখনই এটা আচরণ করবে। তাহলে এখানে কি সিম্পল এই জিনিসটুকু খেয়াল রাখতে হবে যে কম চাপ বা নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। বোঝা গেল? তারপরে চলে আসি আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, হচ্ছে আদর্শ গ্যাসের অণুর দ্রুতি হয় কত বা কত হয়। তো আদর্শ গ্যাসের অণুর দ্রুতি, তো আদর্শ গ্যাসের অণুর দ্রুতি তাপমাত্রার উপর নির্ভর করে, ঠিক আছে। আমরা হচ্ছে মানে ইয়ের সমীকরণে পেয়েছি, ঠিক আছে, দ্রুতি মানে হচ্ছে কত বেগে হচ্ছে এটা চলাফেরা করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে v অ্যাভারেজ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের √3RT বাই হচ্ছে m, ঠিক আছে। তো এই সমীকরণটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এখান থেকে কি আদর্শ গ্যাসের অণুর দ্রুতি কত হয়, আদর্শ গ্যাসের অণুর দ্রুতি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে, সেক্ষেত্রে আদর্শ গ্যাসের অণুর দ্রুতির গড় মান কত হয়, গড় মান হচ্ছে আমাদের v ইজ ইকুয়াল টু √3RT বাই m। বোঝা গেল? এটা মনে রাখতে হবে। এখান থেকে প্রত্যেকটা ভ্যালু তুমি হচ্ছে মাথায় রাখতে হবে। v হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে গড় বেগ, ঠিক আছে, বা গতিবেগ। তারপর হচ্ছে 3 এখানে হচ্ছে তো এটা কনস্ট্যান্ট, আর হচ্ছে অ্যাকচুয়ালি কি আমাদের মোল ধ্রুবক, তাই তো, মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে উষ্ণতা, এম হচ্ছে আমাদের মোলার ভর, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মাথায় রেখো। তারপরে দেওয়া আছে আমাদের তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান বেশি। আপাত আর প্রকৃতর মধ্যে কোনটির মান বেশি বলেছে। তাই দেখো প্রকৃত আর আপাত, আপাত হচ্ছে কি ক্ষণিকের জন্য বৃদ্ধি পাচ্ছে এটা, তাই তো, কোনো পাত্রের মধ্যে তরল রাখলে যে পাত্রের বৃদ্ধি হচ্ছে সেটাকে আমরা আপাত প্রসারণ বলেছিলাম। তাহলে সেক্ষেত্রে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কোনটা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি তরলের হচ্ছে বৃদ্ধি, ঠিক আছে। তাহলে সাধারণভাবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান আপাত প্রসারণ গুণাঙ্কের মানের থেকে কি হবে, অলওয়েজ বেশি হবে, ঠিক আছে। এবার চলে আসি আমরা তারপরে তাপ পরিবাহিতাঙ্কে এসআই একক কি। তাপ পরিবাহিতাঙ্কে এসআই একক, তো দেখো তাপ পরিবাহিতাঙ্ক অ্যাকচুয়ালি কি পরিবাহিতার যে আমরা ডেফিনেশন পেয়েছিলাম সেখান থেকেই পাচ্ছি। তো তাপ পরিবাহিতাঙ্কে এসআই একক কি, ওয়াট প্রতি মিটার কেলভিন। এবার দেখো এই পরিবাহিতাঙ্ক যেটা, এটা অনেকেই হচ্ছে একটা প্রবলেম করে দেখেছি, সেটা পরিবাহিতাঙ্ক রোধাঙ্ক এগুলো কিন্তু দুটো জায়গায় আমরা দেখেছি, এক হচ্ছে তড়িতের, দুই হচ্ছে তাপের। তো এখানে আমাদের তাপ পরিবাহিতাঙ্ক দিয়েছে, সেক্ষেত্রে আমাদের তাপ পরিবাহিতাঙ্কে এসআই একক কি হবে, ওয়াট পার মিটার কেলভিন, ঠিক আছে, বা এটা আমরা এটাও বলতে পারি ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, তো দুভাবেই আমরা হচ্ছে এটাকে লিখতে পারি। এবার বলেছে অবতল দর্পণ কখন
একটি বস্তুর অসৎ বিম্ব গঠন করে। অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎ বিম্ব বা অসৎ প্রতিবিম্ব গঠন করে। তো দেখো এটা আমরা আগেও পেয়েছিলাম যে অবতল দর্পণ যদি আমাদের এরকম একটা দর্পণ নেওয়া হয় অবতল, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে প্রধান আমাদের হচ্ছে অক্ষ থাকে, প্রধান অক্ষের মধ্যে যদি ফোকাস আর বক্রতা কেন্দ্র, এটা যদি ফোকাস হয় এবং এটা যদি আমাদের বক্রতা কেন্দ্র হয়, তাহলে তো এখানে হচ্ছে আমাদের মেরু এবং ফোকাসের মাঝে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ওই বস্তু হচ্ছে অসৎ বিম্ব গঠিত হয়। ঠিক আছে, আমরা দেখেছিলাম যে এখানে কোনো বস্তু রাখলে অ্যাকচুয়ালি কি হয়, অসৎ বিম্ব আছে, তাই তো? তাহলে অসৎ বিম্ব মানে কি, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে বস্তুর দ্বারা হচ্ছে যে আলোটা বের হয় সেটা অ্যাকচুয়ালি কি হয়, অসীমে গিয়ে মিলিত হয় না, অ্যাকচুয়ালি এটা ছড়িয়ে যায়। তখন এটা থেকে আমরা যদি হচ্ছে কোনো মানে বিপরীত দিকে আমরা এটাকে হচ্ছে টানি, তখন কি এখানে বস্তুর একটা প্রতিবিম্ব হচ্ছে আয়নার ভিতরে হচ্ছে দেখতে পাই। ঠিক আছে, বা গঠিত হয়। তো এটা কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কি অসৎ বিম্বের হচ্ছে ছবি। এবং এটা কখন হয়, যদি বস্তুকে হচ্ছে মেরু আর হচ্ছে ফোকাসের মাঝে রাখা হয়, তবেই এটা হচ্ছে সম্ভব। বোঝা গেল? এটা খেয়াল রাখতে হবে। তাহলে অবতল দর্পণে কখন একটি হচ্ছে বস্তুর অসৎ বিম্ব গঠিত হয়, যদি হচ্ছে মেরু এবং ফোকাসের মাঝে হচ্ছে বস্তুটিকে রাখা হয়। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছো এটা। ঠিক আছে, আর ক্লাস যেগুলো আমরা করেছিলাম সেটাও তোমরা হচ্ছে চেক করে নিতে পারো, আলোর যে ক্লাসগুলো ছিল। ওকে, তাহলে দেখবে খুব ক্লিয়ার হয়ে গেছে এগুলো, যে কোথায় কোন বস্তুকে রাখলে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। ওকে, চলে আসো এবার তারপরে কোয়েশ্চেন বলেছে জলের মধ্যে বায়ুর বুদবুদ কি ধরনের লেন্সের ন্যায় আচরণ করে। এই কোয়েশ্চেনটা আমরা আগে পেয়েছিলাম, তো এটা অবশ্যই মনে আছে আশা করি তোমাদের। এটা কি হবে, আমাদের অবতল লেন্সের মতো হচ্ছে এটা আচরণ করে। ওকে, তারপরে বলেছে উষ্ণতা বৃদ্ধিতে রোদ কমে যায় এমন একটি পদার্থের নাম লেখো। তো বেসিক্যালি দেখো উষ্ণতা বৃদ্ধিতে রোদ বাড়ে, এটা আমরা বলেছি ধাতব পরিবাহী ধর্ম। ঠিক আছে, কিন্তু যেগুলো হচ্ছে অর্ধ পরিবাহী, বোঝা গেল, যেগুলোকে আমরা অর্ধ পরিবাহী বলি, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি তার উল্টো ধর্ম হচ্ছে মানে ধাতব ধর্ম যেটা, সেগুলো কিন্তু দেখায় না। ঠিক আছে, তাহলে এটা কারা, এদেরকে বলা হয় অর্ধ পরিবাহী। যেমন হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধ পরিবাহীর উদাহরণ। এরা কি করে, উষ্ণতা যত বৃদ্ধি পায় এদের রোদ তত কমতে থাকে। বোঝা গেল? তো এগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। এবার বলেছে -1 কুলম্ব আধানের ইলেকট্রন সংখ্যা কত। -1 কুলম্ব ইলেকট্রনের আধান সংখ্যা কত হবে, 6.24 × 10⁻18 ইলেকট্রন থাকে। ঠিক আছে, অ্যাকচুয়ালি 1 কুলম্ব আধানে কতগুলো ইলেকট্রন থাকে এটাই হচ্ছে এখান থেকে আমাদের বের করতে হবে। তো এখানে সিম্পল হচ্ছে একটা জিনিস মাথায় রাখো, যখন আমরা করব ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে, তো একটা ইলেকট্রনের আধান সংখ্যা বের করলে সেখান থেকে হচ্ছে একটা মানে 1 কুলম্ব আধানে কতগুলো ইলেকট্রন আছে সেটা অ্যাকচুয়ালি বেরিয়ে আসে। তো ভালো করে যদি খেয়াল করো, আমরা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, ঠিক আছে, নিউট্রন, এদের হচ্ছে আধান সংখ্যা পড়েছিলাম। তো ইলেকট্রনের কত থাকে, 1.602 ইন্টু হচ্ছে 10⁻−19 থাকে। ঠিক আছে, তো এখানে আমাদের যদি এক মানে এটা হচ্ছে একটি ইলেকট্রনের হচ্ছে আধান, বুঝা গেল, একটি ইলেকট্রনের হচ্ছে আধান কত, এটা হচ্ছে একটি ইলেকট্রনের আধান কত হচ্ছে, তাহলে 1.602 ইন্টু 10⁻602 ইন্টু হচ্ছে কি 10⁻602 ইন্টু 10 কত, -19। ওকে, 10⁻−19। তো এটা হচ্ছে আমাদের কি, অ্যাকচুয়ালি হচ্ছে আধান, তাই তো? এবার দেখো এত হচ্ছে কি কুলম্ব। এবার বলেছে 1 কুলম্বে, তাহলে এখানে ভালো করে দেখো 1.602 ইন্টু হচ্ছে এত মাইনাস আছে, তাহলে অ্যাকচুয়ালি এখানে কি 1 এর থেকে বেশি আছে, তাই তো? তাহলে দেখো অ্যাকচুয়ালি যখন হচ্ছে একটি ইলেকট্রনের হচ্ছে আধান সংখ্যা এটা, তাহলে 1 কুলম্বে কত থাকবে। ঠিক আছে, এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি যে এত কুলম্ব, 1.602 ইন্টু 10⁻−19 কুলম্বে আধান, 19 কুলম্বে ইলেকট্রন কতগুলো থাকে, একটি। তাহলে আমি যদি লিখি এবার 1 কুলম্বে কতগুলো ইলেকট্রন থাকবে, তাহলে 1 কুলম্বে কতগুলো থাকবে, কি হবে, 1 বাই হচ্ছে 1.602 ইন্টু 10⁻−19 এইটা। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, 6.24 অ্যাপ্রক্স আর একটা ভ্যালু আসবে, তার সাথে হচ্ছে যেহেতু নিচে -19 টা চলে আসবে, ঠিক আছে, তো সেটা উপরে উঠলে কত হয়ে যাবে, -19 থেকে এখানে 1 এদিকে আসবে, মানে এখানে অ্যাকচুয়ালি 10 এবারে গুণ হবে, তার ফলে এখানে কত হবে, -19 টা উপরে উঠলে হচ্ছে +19 হয়ে যাওয়ার কথা। তো এখান থেকে যেহেতু 10 এবারে গুণ হবে, সেক্ষেত্রে এখানে কত হয়ে যাবে, মাইনাস মানে সরি 10⁻18। বুঝা গেল? তো এটা তোমরা ক্যালকুলেট করলেই বুঝতে পারবে, 1 বাই হচ্ছে এই সংখ্যাটা দিয়ে যদি ক্যালকুলেট করলে হচ্ছে এই অ্যান্সারটা হচ্ছে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। এবার বলেছে নিউক্লিয়ন গুলির মোট ভর অপেক্ষা নিউক্লিয়াসের ভর বেশি না কম। তো দেখো নিউক্লিয়ন অ্যাকচুয়ালি কি, নিউক্লিয়ন আমরা বলেছিলাম যখন আমরা পরমাণুর নিউক্লিয়াস বলেছিলাম হচ্ছে পরমাণুর কেন্দ্রে যে প্রোটন এবং নিউট্রন থাকে তাদের ভরকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। ঠিক আছে, কিন্তু পরমাণুর কেন্দ্রে শুধুমাত্র প্রোটন বা নিউট্রন থাকে না, এটা ছাড়া হচ্ছে অন্যান্য হচ্ছে আরো অনেক কণা থাকে, যেগুলোর ভর নিয়ে হচ্ছে টোটাল পরমাণুর যে নিউক্লিয়াস, ঠিক আছে, সেটা হচ্ছে তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে হচ্ছে পরমাণুর হচ্ছে নিউক্লিয়ন গুলির মোট ভর অপেক্ষা নিউক্লিয়াসের ভর বেশি না কম, অবশ্যই নিউক্লিয়াসের ভর হচ্ছে বেশি। ঠিক আছে, তো দেখো এখানে একটা মিস্টেক আছে, তো এখানে হচ্ছে এটা একটু খেয়াল করবে। তো এখানে বলেছে নিউক্লিয়ন গুলির মোট ভর অপেক্ষা হচ্ছে নিউক্লিয়াসের ভর কম। তো অ্যাকচুয়ালি না, নিউক্লিয়াসের ভর বেশি থাকে আর নিউক্লিয়ন গুলির ভর হচ্ছে কম, কারণ নিউক্লিয়ন বলতে অ্যাকচুয়ালি হচ্ছে শুধু বোঝায় প্রোটন আর নিউট্রন সংখ্যার হচ্ছে যোগফল।
আর নিউক্লিয়াস বলতে প্রোটন নিউট্রন তাছাড়া হচ্ছে অন্যান্য যত কণা থাকে হচ্ছে পরমাণুর কেন্দ্রে, তাদেরকে একত্রে নিয়ে যে ভরটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়াসের মোট ভর। বোঝা গেল? তাহলে অবশ্যই এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে ভর ত্রুটি। ঠিক আছে, যেখানে হচ্ছে আমাদের মোট ভর যেটা সেটা হচ্ছে নিউক্লিয়নের ভরের থেকে কি কিছুটা হলেও বেশি থাকে, এবং এটার যে পার্থক্য দেখা যায় এটাকেই বলা হয় ভর ত্রুটি। বোঝা গেল? চলে আসে আমরা নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে? পরমাণু, কি বলেছে? কার্বন পরমাণু যেটা হচ্ছে 14 হচ্ছে আমাদের ভর সংখ্যা এবং 6 হচ্ছে পারমাণবিক সংখ্যা। পরমাণু থেকে কোন কণা নির্গত হলে N মানে নাইট্রোজেন, যার হচ্ছে পারমাণবিক সংখ্যা 7 এবং ভর সংখ্যা 14 হবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি দেখো আমরা এখানে যদি ভালো করে দেখি তাহলে এখানে 6 থেকে বেড়ে 7 হয়ে গেছে, আর এখানে ভর সংখ্যা 14 আছে, এখানেও 14 আছে, তাহলে একই আছে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 একক বেড়েছে। তাহলে কোন কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায়? অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এতক্ষণে, এটা হচ্ছে কি বিটা কণা। কারণ আমরা জানি আলফা কণার যদি নির্গত হতো তাহলে এখানে পারমাণবিক সংখ্যা 2 একক কমে যেত, কিন্তু যেহেতু এটা হচ্ছে আমাদের বিটা কণা নির্গত হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে হচ্ছে পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আর এখানে ভর সংখ্যা যেটা সেটা একই থাকে বিটা কণা নির্গত হলে, কিন্তু যদি এখানে আমাদের আলফা কণা বের হতো তাহলে এখানে কি ভর সংখ্যা 4 একক করে কমে যেত। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস মাথায় রাখলে আশা করি তোমার কাছে অ্যান্সার করাটা ভৌতবিজ্ঞানে কোনো প্রবলেম হবে না, এবং তুমি ইজিলি প্রত্যেকটার অ্যান্সার করে দিতে পারবে। ঠিক আছে, চলে আসো নেক্সট। আমাদের কি বলা আছে? ডান আর বাম স্তম্ভ মেলাতে বলেছে। গ্যালভানাইজেশন। তো দেখো গ্যালভানাইজেশনে কি হয় অ্যাকচুয়ালি? গ্যালভানাইজেশনে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে কোনো ধাতুর উপর কি জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে, ঠিক, কারণ কি জিঙ্ক হচ্ছে কম সক্রিয়। তারপরে হচ্ছে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌলের মধ্যে তেজস্ক্রিয় কোনটি? আরএন বা রেডন। তারপর হচ্ছে ডুরালুমিনের প্রধান উপাদান, ডুরালুমিনের প্রধান উপাদান কি? অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এন। তারপর হচ্ছে আমাদের অ্যানোড মাডে উপস্থিত একটি ধাতু কি? অ্যানোড মাডে যেগুলো থাকে তার মধ্যে পিটি হচ্ছে একটি। ঠিক আছে, তো এখানে পিটি হবে, তো নিচের অ্যান্সার গুলোর সাথে তোমরা একটা মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, এবার চলে আসি আমরা তারপরে 2.12, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহৃত হয়? তো তড়িৎ বিশ্লেষণে সমপ্রবাহ বা ডিসি কারেন্ট হচ্ছে ব্যবহৃত করা হয়। কপার বিশোধনে অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? কপার বিশোধনে অ্যানোড হিসেবে কি? অশুদ্ধ কপার হচ্ছে ব্যবহার করা হয়, যে কারণে এটা কি অ্যানোড থেকে হচ্ছে বেরিয়ে গিয়ে গিয়ে জমা হয় কোথায়? ক্যাথোডে জমা হয়। বুঝা গেল? তাহলে কপার বিশোধনে হচ্ছে অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? অশুদ্ধ কপার। তাহলে দেখো চ্যালকোজেন মৌলগুলি দীর্ঘ পর্যায় সারণী কোথায় অবস্থান করে? অ্যাকচুয়ালি 16 নম্বর শ্রেণীতে অবস্থান করে। আর চ্যালকোজেন মৌল আই হোপ তোমরা বুঝতে পারছো যে কোনগুলোর কথা বলা হচ্ছে। অক্সিজেন, সালফার এগুলোর কথা বলা হচ্ছে। তো এগুলো কোথায় অবস্থান করে? 16 নম্বর শ্রেণীতে অবস্থান করে। ওকে, চলে আসো তারপরে নেক্সট কোয়েশ্চেন কি বলা হচ্ছে যে পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট আছে, এটা 16 হবে। ঠিক আছে, আচ্ছা এখানে দাগ নম্বরটা অথবা আছে, এই জন্য হচ্ছে মনে হচ্ছে যেন 16 দাগ নম্বর। ঠিক আছে, বাট নয়, এটা খেয়াল রাখো, এটা হচ্ছে 16 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণীতে অবস্থান দেখো। তাহলে 16 পরমাণু ক্রমাঙ্ক। আচ্ছা পরমাণু ক্রমাঙ্ক বলতে কি? পারমাণবিক সংখ্যা। তাহলে 16 পারমাণবিক সংখ্যার যে মৌলটি তার নাম কি? তার নাম হচ্ছে বেসিক্যালি, ভালো করে যদি খেয়াল করো, সেটা হচ্ছে কি? সালফার। তাই তো? অক্সিজেনের নিচেই অবস্থান করে, শ্রেণী বরাবর অক্সিজেনের নিচেটা অবস্থান করে। তাহলে সালফার পর্যায় সারণীর তৃতীয় পর্যায় এবং ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে অবস্থান করে। ঠিক আছে, তাহলে সালফার কোথায় অবস্থান করছে? তৃতীয় পর্যায় সারণীর হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে, কারণ পর্যায় সারণী হচ্ছে তৃতীয় এবং শ্রেণী হচ্ছে ষষ্ঠ। ঠিক আছে, তো এখানে অবস্থান করছে। নেক্সট কোয়েশ্চেন চলে আসি, আমরা হচ্ছে বলেছি কি সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম কে ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুসারে সাজাও। তো দেখো আমরা অ্যাকচুয়ালি দেখো ভালো করে যদি খেয়াল করো, এখানে হচ্ছে ভালো করে যদি প্রত্যেকটা মৌলকে খেয়াল করো তাহলে দেখো এরা প্রত্যেকেই কিন্তু 1 নম্বর শ্রেণীতে অবস্থান করছে, তাই তো? তাহলে 1 নম্বর শ্রেণীতে অবস্থান করার জন্য অ্যাকচুয়ালি ভালো করে যদি খেয়াল করো তাহলে এখানে 1 নম্বর শ্রেণীতে প্রথমে কে থাকে? লিথিয়াম থাকে, তারপরে সোডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম। ওকে, তো এখানে যখন পরপর থাকে এগুলো, উপরের দিক থেকে কি এখানে কি বলেছে? পরমাণুর আকার বলেছে। এবার ভালো করে যদি খেয়াল করো, আমরা বলেছিলাম যে পরমাণুর আকার কিন্তু উপর থেকে নিচের দিকে ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতে পারি লিথিয়ামের সব থেকে ছোট, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম। তাহলে এখানে আকারের ক্রম কি হবে? প্রথম হচ্ছে সব থেকে ছোট হচ্ছে লিথিয়াম, সেজন্য লিথিয়াম লেস দ্যান সোডিয়াম লেস দ্যান পটাশিয়াম। ঠিক আছে, তো এটা খেয়াল রাখতে হবে। এবার কি বলা হচ্ছে দেখো, বলেছে হচ্ছে স্মেলিং সল্ট তৈরিতে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? তো স্মেলিং সল্টের হচ্ছে আমাদের এখানে সংকেত কি? অ্যামোনিয়াম কার্বনেট। ঠিক আছে, স্মেলিং সল্টের হচ্ছে সংকেত, এবং NH4HCO3 এটা হচ্ছে মানে অ্যামোনিয়াম বাইকার্বনেট বলে। অ্যাকচুয়ালি এখানে কার্বনেট, এটা একটু মিস্টেক হয়েছে, অ্যামোনিয়াম বাইকার্বনেট হবে এটা। ঠিক আছে, NH4HCO3। তো তৈরিতে কি কি ব্যবহার করা? অ্যাকচুয়ালি এখানে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস থাকে, তার সাথে সাথে কার্বন ডাই অক্সাইড, এই দুটো ব্যবহার করে তৈরি হয় স্মেলিং সল্ট। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে, এবং এটা হচ্ছে ইম্পর্টেন্ট অবশ্যই, কারণ স্মেলিং সল্টটা হচ্ছে দেখলাম কয়েক জায়গায় হচ্ছে এই কোয়েশ্চেনটা হচ্ছে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা চলে আসা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। বলেছে যে একটি গ্যাসীয় পদার্থের নাম লেখো যা ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য। তো একটি গ্যাসীয় পদার্থ, এটা কি হবে? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেটি হচ্ছে ঠান্ডা জলে হচ্ছে দ্রাব্য কিন্তু গরম জলে হচ্ছে অদ্রাব্য। ওকে, তারপরে চলে আসে হচ্ছে পরের কোয়েশ্চেন। কি বলেছে হচ্ছে N2 অণুর মধ্যে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? তাহলে N2 বলেছে, এখানে খেয়াল করো, অনেকেই কি করে দুটো করে দেয়। বোঝা গেল? মানে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, সেক্ষেত্রে হচ্ছে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলেছে, সেক্ষেত্রে একটি অ্যান্সার করে দেয় বা দুটি লিখে দেয়।
তো দেখো বেসিক্যালি n এর জন্য n এর টোটাল হচ্ছে পারমাণবিক সংখ্যা যদি দেখো তাহলে সেটা হচ্ছে 7, ঠিক আছে। তাহলে n এর হচ্ছে টোটাল পারমাণবিক সংখ্যা 7, তাহলে n2 আছে মানে হচ্ছে দুটো n, তাই তো। তাহলে 7, কিন্তু বাইরের যেটা যোজ্যতা কক্ষ সেখানে 5টা ইলেকট্রন থাকে, কিন্তু 5টার মধ্যে 3টে হচ্ছে 3টে দিকে থাকে আর উপরে হচ্ছে দুটো থাকে, ঠিক আছে। এটা তাহলে এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এটা খেয়াল রাখো। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কোনটা? এইটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এবার দেখো এখানে হচ্ছে দুটো যেহেতু হচ্ছে নাইট্রোজেন, তাই তো, দুটো নাইট্রোজেন, তাহলে এখানে এখানে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্লাস এখানে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তাই তো। তাহলে এখানে মোট n2 এর মধ্যে কটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হচ্ছে? দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হচ্ছে, বোঝা গেল? এটা খেয়াল রাখতে হবে। একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। প্রাকৃতিক পলিমার যেটা আমরা আগেও বলেছিলাম, প্রাকৃতিক জৈব ভঙ্গুর পলিমার, সেটা কি? সেলুলোজ, প্রোটিন, এগুলো হচ্ছে কি সব প্রাকৃতিক পলিমার, এগুলো হচ্ছে জৈব ভঙ্গুর। ওকে, এবার বলেছে ইথানল ও ডাইমিথাইল ইথারের মধ্যে সম্পর্ক কি? ইথানল বলেছে, ইথানলের সংকেত আমাদের খেয়াল রাখতে হবে C2H5OH, আর ডাইমিথাইল ইথার মানে দুটো মিথাইল থাকছে তার সাথে ইথার। তো এখানে দুদিকে দুটো মিথাইল দেখতে পাচ্ছ, মাঝখানে হচ্ছে ইথার গ্রুপ আছে, তো সেক্ষেত্রে এদের নাম কি? ডাইমিথাইল ইথার। দুটি একই আণবিক হচ্ছে সংকেত যুক্ত, কারণ এখানে ভালো করে খেয়াল করলে দেখবে এখানে C2H5, ঠিক আছে, H এখানে 5টা আর সাথে এখানে একটা 6টা, তাহলে C2H6 আর O এটা হচ্ছে সংকেত, ঠিক আছে। আচ্ছা, নিচে এটাকে আমরা লিখতে পারি C2, ঠিক আছে, C2, তারপরে কি আসছে H6, তাই তো, H6, ওকে, C2H6, তারপরে কি আসছে O, ঠিক আছে, C2H6O, ঠিক আছে। এটা হচ্ছে খেয়াল রাখো, এটা অ্যাকচুয়ালি কি এখান থেকে পাচ্ছি, এটাও যদি আমরা ম্যাচ করি দেখবো এটাই আসছে। দেখো C2, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, C2 ম্যাচ করলো, তারপরে এখানে 3টে হাইড্রোজেন, এখানে 3টে হাইড্রোজেন, H6 ম্যাচ করলো, তারপরে O। তো এখানে ভালো করে তাহলে আমরা দেখলে কি দেখতে পাচ্ছি? তো দেখো এখানে আমাদের সংকেত একই, কিন্তু এদের যে কার্যকরী মূলক, এখানে হচ্ছে OH আর এখানে হচ্ছে কি O, মানে এখানে হচ্ছে আমাদের অ্যালকোহল আর এখানে হচ্ছে ইথার, তাহলে এদের হচ্ছে পার্থক্য। তার ফলে কি আমরা বলতে পারি যে এই দুটি হচ্ছে কি একে অপরের হচ্ছে সমবয়ব বা আইসোমার, বোঝা গেল? তাহলে কি এখানে যে দুটো যৌগ দেখছি, দুটি যৌগই হচ্ছে আণবিক সংকেত বা একই আণবিক সংকেত যুক্ত, তবে তাদের গঠন এবং বৈশিষ্ট্য ভিন্ন, অর্থাৎ তারা পরস্পর কার্যকরী মূলক গঠিত আইসোমার, বোঝা গেল? তার মানে কি এরা পরস্পর কার্যকরী মূলক গঠিত আইসোমার, বা আমরা বলতে পারি এরা পরস্পর ভিন্ন কার্যকরী মূলক গঠিত সমবয়ব, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে আমাদের কোয়েশ্চেন আসে, তো এইভাবে তোমাদের অ্যান্সারও করতে হবে। আই হোপ বুঝতে পারছো প্রত্যেকটা অ্যান্সার, এবং প্রত্যেকটা অ্যান্সার তোমাকে এইভাবে 1 বাই 1 অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। তো স্টুডেন্ট, এট দ্য এন্ড অফ দ্য ভিডিও তোমাদেরকে আবার বলা যে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই হচ্ছে জানাবে, আর তাছাড়া হচ্ছে কমেন্টে হচ্ছে তোমাদের যদি কোনো টপিক বা আজকের ক্লাসে যেগুলো নিয়ে ডিসকাস করা হলো কোনো কোয়েশ্চেন যদি তোমাদের বুঝতে সমস্যা হয় সেটাও জানাতে পারো। আর দেন এর পরের ক্লাসে তো দেখা হচ্ছে নেক্সট পেজ নিয়ে, আর তার সাথে সাথে অবশ্যই যারা হচ্ছে নতুন আছো তারা অবশ্যই বঙ্গবার্তা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা অলরেডি করেছো তাদেরকে বলবো যে বন্ধু যারা আছে বা ফ্রেন্ড সার্কেলে তোমাদের যারা আছে, যারা অলরেডি মাধ্যমিক দেবে এই বছর, তাদেরকে অবশ্যই হচ্ছে এই পেজ নম্বর গুলো ধরে ধরে তাদেরকে তোমরা শেয়ার করতে পারো, তাদেরকে জানাতে পারো, কারণ তাদের জন্য কিন্তু এগুলো হচ্ছে ভীষণভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো নাও স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, আর অবশ্যই বঙ্গপাঠশালাকে মাথায় রেখো, কোনো রকম সমস্যা হলে অবশ্যই বঙ্গপাঠশালায় এসে কমেন্ট করো, ঠিক আছে।